দর্শক স্বাগত পূর্বাচল রিজেন্টন সংবাদ সংলাপে, সঙ্গে আছে আমি অঞ্জন রায়। প্রথমে পরিচিত হতে চাই আমাদের আজকের অতিথি প্যানেলের সাথে। আমাদের সাথে আছেন জনাব বাহাদুর ব্যাপারী, ছাত্রলীগের নেতা ছিলেন, ছাত্র রাজনীতি করেছেন দীর্ঘ সময় এবং এখন সক্রিয় মূল রাজনীতির সাথে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। আমাদের সাথে আছেন শহীদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে নেতৃত্বে ছিলেন, এখন বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন মনিরুজ্জামান মনির, তিনি ছাত্রলীগ করতেন, এখন আওয়ামী লীগের রাজনীতিতে আছেন। আমাদের সাথে আছেন আলাল ভাই, মোয়াজ্জেম হোসেন আলাল। আলাল ভাই ছাত্র রাজনীতি করতেন, যুব রাজনীতিতে আছেন, মূল রাজনীতিতে আছেন, সাবেক সংসদ সদস্য। স্বাগত চারজনকে। দর্শক, আমরা রাজনীতির নানা বিষয় নিয়ে নিয়ত কথা বলছি। আমরা যদি ইস্যুর দিকে তাকাই, নিত্য নতুন ইস্যুর অভাব নেই, হয়তো সে কারণে আমাদের টক শো এখনো সচল। কিন্তু তারপরে যে জিনিসটির দিকে আমরা বারবার সবাই তাকাচ্ছি, রাজনীতির সামনে কি নির্বাচন, সেই নির্বাচন কিভাবে হবে, কিভাবে চাইছেন এবং সবাই মিলে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার পথ কোনটি, সেদিকে নজর দিতে চাই। এবং আমরা নিশ্চিতই আলাল ভাইকে দিয়ে শুরু করবো, সবচেয়ে সিনিয়র। ধন্যবাদ। এবং আজকে উপস্থিত আমার সঙ্গে আলোচনার টেবিলে যারা আছেন, আমার অনুজ প্রতিম, প্রত্যেকেই আমার পক্ষ থেকে অভিনন্দন প্রাপ্তির যোগ্যতা রাখে এবং সেটা আমি দিয়ে রাখলাম। তো রাজনীতি কোন পথে যাচ্ছে বা আগামী নির্বাচন কিভাবে হবে, এটাই তো মূল আলোচ্য বিষয় আসলে এখন দেশে। এবং এইটার ব্যাপারে আমি মনে করি যে অতীতের যে উদাহরণ, সেই উদাহরণ থেকে যেহেতু আমরা বিচ্ছিন্ন হয়েছি, আমাদের সামনে শুধুমাত্র 96-এর ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, যেটি 15 ফেব্রুয়ারিতে যেটি অনুষ্ঠিত হয়েছিল, নির্বাচনটির ধরন পছন্দনীয় ছিল না, কিন্তু ওই নির্বাচনটি বাধ্য হয়ে বিএনপিকে করতে হয়েছে এই জন্যে যে 1 বছর আগে আওয়ামী লীগ, জামাত ইসলামী এবং জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করেছিল। এবং বিএনপির তখন আজকের বর্তমান মহাজোট সরকারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল না যে সবাইকে নিয়ে একটা বিল পাস ওই সংসদেই করা সম্ভব, করার মতো অবস্থা তখন ছিল না। যে কারণে একটি নির্বাচন করে তারা মাত্র অল্প কিছুদিন ক্ষমতায় থেকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের আদলে তত্ত্বাবধায়ক নাম দিয়ে একটি সরকার ব্যবস্থা বিল পাস করে তারপরে তাৎক্ষণিক ক্ষমতা ছেড়ে দিয়েছেন এবং নির্বাচনে সেটি সন্নিবেশিত হয়েছিল। এখন পরবর্তীতে যেহেতু সেটি আদালত কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছে এবং অবৈধ ঘোষিত হওয়ার পরিপূর্ণতা প্রাপ্তির আগেই আবার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছে, সুতরাং দায়টা গিয়ে পড়ে কিন্তু সেই ঘুরে ফিরে সরকারি দলের দিকে, যাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। তো এই ক্ষেত্রে আমি প্রত্যাশা করব যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের আদলে নির্বাচনকালীন একটি সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য সরকারি দলকে উদ্যোগ নিতে হবে এবং সরকারি দলের উদ্যোগের সঙ্গে অবশ্যই বিরোধী দল একমত হয়ে থাকবে, কারণ বিরোধী দলের দাবি তো একটি। সেই জায়গাটা থেকে যদি তারা এই জিনিসটা উপহার দেন, সেটাই ভালো হবে, প্রযোজ্য হবে এবং অনুসরণযোগ্য হবে। আরও একটি কারণে, অতিরিক্ত একটি কারণ, সেটি হচ্ছে যে এখন যারা মহাজোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ, তারা হচ্ছেন বাংলাদেশের এল্ডেস্ট পলিটিক্যাল পার্টি। অনেক চড়াই উতরাই, অনেক ঘাত প্রতিঘাত সয়ে সয়ে এই দলটি ধীরে ধীরে গড়ে উঠেছে। বিরোধী দলের অভিজ্ঞতাও তাদের আছে, দেশ পরিচালনার অভিজ্ঞতাও তাদের আছে। সুতরাং তাদের কাছ থেকে জনপ্রত্যাশার এবং জনদাবির প্রতিফলনের মতোই কিছু ঘটবে, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ বাহাদুর ব্যাপারী। আলাল ভাইকে ধন্যবাদ। আলাল ভাই ঠিকই বলেছে যে দেশ স্বাধীন হওয়ার পর, বাংলাদেশ সৃষ্টির পর যেসব নির্বাচন হয়েছে, তার মধ্যে ওই 15 ফেব্রুয়ারি নির্বাচন দেখা যায় একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এর আগে যদি আমরা দেখি, সে কিন্তু একটি শব্দ বলেছে বিচ্ছিন্ন ভাবে, শব্দটা সুন্দর হয়েছে এবং অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। আমরা যদি এই নির্বাচন প্রক্রিয়াটা একটু লক্ষ্য করি, 75 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মধ্য দিয়ে যে এই দেশে যে রাজনীতি শুরু হয়েছিল, তারপর কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেটা কোন দলীয় সরকার? সামরিক সরকারের অধীনে সামরিক তত্ত্বাবধানে দল তৈরি হয়ে সেই দল নির্বাচন করেছে। সেই দলগুলো যে নির্বাচন করেছে তার অভিজ্ঞতা একসময় কি ছিল? গুন্ডা নির্বাচন ঠান্ডা, এইরকম স্লোগান আমরা দেখেছি। আপনারা যারা প্রিয় দর্শক, আমাদের বয়সী যারা আছেন, তারা হয়তো অনেক সময় দেখে থাকবেন নির্বাচন কেন্দ্রগুলোতে কিভাবে নির্বাচন হয়েছে। এই সব মাস্তান সন্ত্রাসী দিয়েই নির্বাচন হয়েছে এবং যেই দল তখনকার সামরিক শাসনের অধীনে যারা ছিল তারাই নির্বাচিত হয়েছে। এবং যেসব জায়গায় বিরোধী দল নির্বাচিত হয়েছে, সেখানে প্রচন্ড দলীয়
সংগঠন শক্তিশালী ছিল এবং সেখানে তারা ওই সব ঘটনা ঘটাতে পারে নাই বলেই সেদিন বিরোধী দল জিতেছিল। কিন্তু সেই সরকারগুলো ছিল কাদের অধীনে? সামরিক সরকার আমরা যাদের বলি তাদের অধীনে নির্বাচন হয়েছে। আর পরবর্তী পর্যায়ে আমরা 90 সালে যে প্রসেসের মধ্য দিয়ে এরশাদ, জাতীয় পার্টি, আমরা সবাই মিলে এই দেশে একটি তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেটা কিন্তু আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাই প্রস্তাব দিয়েছিলেন। এবং তারপর দেশে আমরা মনে করি একটি গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে। সেই গণতান্ত্রিক ধারার প্রক্রিয়ার মধ্যে আমরা কি কি অভিজ্ঞতা, সেটা আমার অভিজ্ঞতাও আছে। আমি এক নির্বাচনে গিয়েছিলাম, মাগুরা নির্বাচনে 17 দিন ছিলাম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেখেছিলাম সেদিনকার আসাদুজ্জামান মারা গিয়েছিলেন, তার আসনে বাই ইলেকশনে লোকজন আমাদের নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা ছিল। 17 দিন ছিলাম এবং যেদিন ভোট হয়েছে সেদিন ওই অঞ্চলে ছিলাম। আমি যখন ভোট কেন্দ্রে যাচ্ছিলাম তখন আমাদের লোকজন সরিয়ে নিয়েছে, ওখানে যাবেন না, আপনাকে কিন্তু আঘাত আনবে। পরবর্তী পর্যায়ে দেখলে সেই নির্বাচনকে ছিনিয়ে নেবে। ঢাকায় এসেই তখন বলা হলো এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। সেই ধারাবাহিকতার ফলে আমরা কি দেখেছি? আমাদের আন্দোলন ছিল তখনও আমরা যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। তারপরেই আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেদিনেই 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। সেটি অবশ্যই বিচ্ছিন্ন একটি ঘটনা। তারপরে আলাল ভাই আরেকটি শব্দ ব্যবহার করছে, নাম দিয়ে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নাম দিয়ে একটি সরকার করে নির্বাচন হয়েছে। হ্যাঁ, সেদিন জনগণ বিএনপির ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে ভোট দেয় এবং 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর যাই হোক, বর্তমান অবস্থাটা কি কারণে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না? প্রথম কারণ, কোন নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় না এবং অবাধ হয় না। আমরা যদি দেখি প্রায় 60,000 নির্বাচন হয়েছে, একটি জায়গায় আলাল ভাই এবং অন্য দলীয় কোনো নেতাকর্মী বলতে পারবে না সেখানে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয় নাই এবং সেখানে মাস্তানি, সন্ত্রাস হয়েছে। বরং আমরা দেখেছি নির্বাচনগুলো উৎসব, ঈদের উৎসবের মতো নির্বাচন পালিত হয়েছে এবং মারাত্মকভাবে ভোট দিয়েছে। কারণ হলো কি, এখানে মানুষের কাছে তাদের একটি ভোটার আইডি কার্ড ছিল এবং ভোট যে আগে বলতো জাল ভোট দেওয়া, সেই সব প্রক্রিয়ার মধ্যে দূরে ছিল। ফলে দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যাবে না এই কথা বলার চেয়ে যে নির্বাচনগুলো সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার পর কোনো অভিযোগ উত্থাপন না করা যায় তার অধীনেই নির্বাচন করা সম্ভব। ধন্যবাদ। শহীদুল ইসলাম বাবুল। বাহাদুর ভাই অনেকগুলো প্রসঙ্গ উপস্থাপন এখানে বলেছেন যে আমাদের সরকারের আমলে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনই বিতর্কিত, গ্রহণযোগ্য না, এবং আওয়ামী লীগের আমলে যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনই গ্রহণযোগ্য। কিন্তু বাহাদুর ভাই এটা বললো না যে বিএনপি সরকারের আমলে ঢাকা সিটি কর্পোরেশন, চিটাগাং সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। এই সরকার, আপনি যদি 73 সালের নির্বাচনের কথা কন, ঐতিহাসিক নির্বাচন, ব্যালট বাক্স ঢাকায় নিয়ে আসা হয়েছিল হেলিকপ্টারে করে, সেখানে খন্দকার মোশতাককে বিজয়ী করার জন্য, রশিদ ইন্দিরাকে হারানোর জন্য, এবং সেই খন্দকার মোশতাকই ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় আবার সৃষ্টি করেছিল। আবার ডাকসু নির্বাচন, 73-এর ঐতিহাসিক ডাকসু নির্বাচন, যে নির্বাচনের ব্যালট বাক্সই খুঁজে পাওয়া যায় নাই, এই নূহ আলম লেলিন এবং ইসমত কাদির গামার যে প্যানেল ছিল, সেই ডাকসু নির্বাচনের কোনো ফলাফল কিন্তু হয় নাই তখন। এই যে বাসাইল শফিকুরের নির্বাচন হয়েছে আওয়ামী লীগের ওই আমলে, কাদের সিদ্দিকী নির্বাচন, ভোট দিয়ে অত দূর কথা, মানুষ কেন্দ্রেই যেতে পারলো না, সেখানে 78% ভোট কাস্ট হয়ে গেল। তারপরে এই যে কিশোরগঞ্জের উপনির্বাচনে ওনাদের দলেরই একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন সম্প্রতি সময়ে, মহামান্য রাষ্ট্রপতির যে আসন, সেখানে একটা নির্বাচন হইল, সেখানে তাদের দলের একজন প্রার্থীকে তারা মেনে নিতে পারলো না। তারপরে ভোলায় উপনির্বাচন, আমি গিয়েছিলাম সেই নির্বাচনে, মেজর হাবিজ আমাদের প্রার্থী, তার বাসায় একটা হাসপাতাল তৈরি হয়ে গেল। একটা মহামারী কুরুক্ষেত্র, আমাদের কোনো প্রার্থী কোনো নির্বাচনী প্রচারই করতে পারে নাই। সেখানে যদি তারা দাবি করে যে আওয়ামী লীগের আমলে যত নির্বাচন, এখানে বিশুদ্ধ নির্বাচন হয়েছে, এটা গ্রহণযোগ্য না। এই আস্থার পরিবেশ আসলে আমাদের মধ্যে নাই। সংবিধানের দোহাই দিয়ে বলা হয়েছে, এটা হলো বললাম নির্বাচনের, যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয় না, বাহাদুর ভাই বললো যে ওই আমলে যেখানে আওয়ামী লীগ খুব শক্তিশালী ছিল সেখানে নাকি তারা জিততে পারে নাই। আমরাও যদি বলি এই 5টি সিটি কর্পোরেশন নির্বাচন আওয়ামী লীগ ভয়ঙ্কর ভাবে চেষ্টা করেও এই বিএনপি এবং এই ক্ষুব্ধ মানুষের তীব্র প্রতিরোধের কারণে তারা সাহস পায়নি বা নিতে পারেনি, সেটাও তো বলতে পারি। আজকে মানুষের সেন্টিমেন্ট কি সেটাও তো আমরা বলতে পারি। আর সংবিধান পরিবর্তনের কথা বলছেন, আপনি দেখেন সংবিধান পরিবর্তন, এটা কোনো কোরআনও না, হাদিসও না, বাইবেলও না। সংবিধান মানুষের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য।
সবসময় 15 বার এই পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে আমাদের দেশে, মানুষের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে। এবং এই পরিবর্তনের জন্য আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি বেশিবার উদ্যোগ নিয়েছেন। 91-এর যে নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, 91-এ শাহাবুদ্দিন আহমেদ সেই আন্দোলনে 15 দলীয় জোটের নেত্রী হিসেবে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দাবি তুলেছিলেন এই সংবিধান পরিবর্তনের জন্য, এবং হলো। তারপরে আমরা সংসদীয় সরকার ব্যবস্থায় যে পরিবর্তন করলাম সেই দাবিও এই তারপরে 93 নির্বাচনের পরে তাদের দাবির প্রেক্ষিতেই সংবিধান পরিবর্তন। আজকে বলা হলো যে সংবিধানের বাইরে উনি যাবেন না। সংবিধান তো মানুষের জন্য, আপনি মানুষ কি চাচ্ছে? আজকে 90% মানুষ, আজকে প্রথম আলোকের জড়িয়ে হচ্ছে সুদী সমাজ, দাতা গোষ্ঠী, কূটনীতিক, বাংলাদেশের রাজনীতি, সমস্ত রাজনীতি দল, ইভেন আওয়ামী লীগেরও 2-4 জন ছাড়া, ওই আওয়ামী লীগের হাসানুল হক ইনুরা আর এই মাহবুবুল হক হানিফ আর এই কামরুল ইসলাম ছাড়া হাতে গোনা করে 90% মানুষ। কেন আমরা কি 10% মানুষ কি শুধু আওয়ামী লীগ করে দেশে? নিশ্চয়ই। তাহলে কেন আজকে নির্বাচন নিয়ে ওনাদের ভয়? আমরা এই সংবিধান পরিবর্তন করে একটি গ্রহণযোগ্য, যেটা আমাদের দেশের মানুষ চাচ্ছে, দাতা গোষ্ঠী চাচ্ছে, ইভেন জাতিসংঘ চাচ্ছে, যে হস্তক্ষেপ আগে হয়নি। ইলেকশন কমিশনকে তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে কি কি সহযোগিতা আপনাদের দরকার আপনারা বলেন। তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়, ক্রেডিবল ইলেকশন চায় বাংলাদেশে। এত ভয় কেন? আপনি নির্বাচন দিয়ে দেন না একটা নির্দলীয় সরকারের অধীনে। ধন্যবাদ মনিরুজ্জামান মনির। ধন্যবাদ অঞ্জন দা, ধন্যবাদ আলাল ভাই, বাহাদুর ব্যাপারী ভাই, সৈয়দ ইসলাম বাবুল। আমার বক্তৃতার শুরুতেই আজ শোকের মাস, আগস্ট মাস। আজকের এই দিনে বাঙালি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ সুন্দর বঙ্গবন্ধু শেখ মুজিব, তার গোটা পরিবার, বেগম মুজিব, শিশু পুত্র আসল সহ সবাই সকলের বিদিয়ার তার মাগফিরাত কামনা করে আমি আমার কথা বলা শুরু করছি। বাবুল ভাই বেশ কয়েকটা বিষয় অবতারণা করেছেন। প্রথম দিকে বলেছেন যে, সেটা দিয়ে আমি শুরু করি, 90% মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। আওয়ামী লীগ তো গত নির্বাচনে মোর দ্যান 40% উপরে ভোট পাইছে। এবং আলাল ভাই শুরুতেই বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ একটা এল্ডেস্ট পার্টি। হ্যাঁ, বাংলাদেশের না, এই সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে প্রাচীনতম একটি রাজনৈতিক দল, অন্যতম প্রাচীনতম দল, যেটা ভারতের কংগ্রেসের পরে অবস্থানটা। সেই দলটা গোটা বিশ্বে যদি 2-4-10টা দল এইভাবে হয় যাদের ঐতিহাসিক রাজনৈতিক পটভূমিকা আছে, তার মধ্যে অন্যতম বাংলাদেশ আওয়ামী লীগ। আজকের আপনারা যে কথাটা যে কোনো সময় যে কেউ জরিপ করতে পারে, 90%-এর এই যে জরিপটা করলেন, এটা কারা করতেছে? এটা তো আমার প্রশ্ন। আমি তো 40% যারা, আমি তো একদম সাদারে সাদা বলবো, কালারে কালা বলবো। সেখানে আমরা 40% উপরে ভোট পেয়েছি। এবং আপনি যে 5টা সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলছেন, জননেত্রী শেখ হাসিনা প্রায় 6000 নির্বাচন বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, 60,000-এর মতো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। আমি এখানেই আরো একটা টকশোতে এসে বলেছিলাম যে বিএনপি যে স্থানীয় সরকার নির্বাচনগুলোর কথা বলে যে ওনারা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম বা করেছেন, এ ধরনের জ্বলন্ত কোনো প্রমাণ দিতে পারবেন না। যেমন আলাল ভাইয়ের বাড়ি বরিশাল, আমার বাড়িও বরিশাল। আমার নির্বাচনী এলাকার একজন যে এমপি ছিলেন, ওনার নাম নাই বললাম, দরকারও নাই বলার। 2001 সালের পর উনি কারা কারা চেয়ারম্যান হবেন, কারা কারা ইভেন মেম্বার হবে, সেটা সে সিলেক্ট করে দিয়েছেন। সকাল 9টার মধ্যে ভোট শেষ। আলাল ভাই খুব ভালোভাবে জানেন এইগুলো। এই ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা বিএনপির আছে, আওয়ামী লীগের নাই। আর 73-এর কথা বলছেন, ইনফ্যাক্ট 73-এ আমি ছোট শিশু, ওই সময়ের কথা আমি বলতে পারি না। কিন্তু আমার দেখা মতে এদেশে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে কয়টা নির্বাচন হয়েছে, 75-এ বঙ্গবন্ধুর 15ই আগস্টের নির্মম হত্যার মধ্য দিয়ে এদেশে একটা ডিউ প্রসেস আনডিউ প্রসেসের দিকে ধাবিত হয়েছে। আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে। সেখানে সেই যে ডিউ প্রসেসটা ছিল, অনেকেই অনেক রকম, আমি আজকের এই 75 15 আগস্টের কিলিং এর কথা বলবো। সাথে সাথে আলাল ভাই খুব অভিজ্ঞ মানুষ, চোষ রাজনীতিবিদ, উনি সাথে সাথে বলবেন খন্দকার মোস্তাক করেছেন। খন্দকার মোস্তাক যদি করে থাকেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে উনি জাস্টিফাই করার জন্য, উনি কেন জিয়াউর রহমান ক্ষমতা নিয়েছিলেন? উনি তো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া যায় নাই। দেখেন 75-এর পর থেকে দীর্ঘ 21টি বছর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষ্যে সংগ্রাম করেছিলাম। 90 সালের 6 ডিসেম্বর এরশাদ সাহেবের পতনের মধ্য দিয়ে আমরা সেই দিকে অগ্রসর হয়েছিলাম। 1991 থেকে 1996 সালের মধ্য দিয়ে মাগুরের মতন একটি জায়গায় যদি উপনির্বাচনে কারচুপির
কোন জ্বলন্ত প্রমাণ বিএনপি তৈরি না করতে পারতো? নিঃসন্দেহে জননেত্রী শেখ হাসিনা বা বাংলাদেশের মানুষের কাছে আস্থা বিশ্বাস থাকতো যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ এগুতে পারবে এবং নির্বাচন কমিশন কন্ডাক্ট করে ইলেকশনটা সুন্দর এবং স্বচ্ছ করা যায়। সে জায়গাটা বেগম খালেদা জিয়া 1994 সালে সম্ভবত উপনির্বাচনে ব্যর্থতার পরিচয় দিয়েছে, মোহাম্মদপুর উপনির্বাচনে, মিরপুরের উপনির্বাচনে ব্যর্থতার পরিচয় দিয়েছে, প্রচন্ডভাবে ব্যর্থ হয়েছেন ওনারা। এবং আজকের প্রেক্ষাপটে আমরা খুব দৃঢ়ভাবে বলি, আমাদের নেতা মাহবুবুল আলম হানিফ আজকেও বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খুব সুন্দর এবং সুস্পষ্টভাবে দিক নির্দেশামূলকভাবে বলে দিয়েছেন নির্বাচন সঠিক ধারায় দেশ আছে এবং রাজনীতিও সঠিক গতিতে চলছে। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে আজকের এই বিএনপি যে সমস্ত কথাবার্তা বলতেছে, তথাকথিত এই যে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ, এই সমস্ত বিষয়গুলো বলতেছে অন্য কারণে। এখন তারেক জিয়া, কোকো রহমান, এদের নামে দুর্নীতির মামলা, মানি লন্ডারিং প্রশ্ন, এটা গভর্নমেন্টকে একটা প্রেশারের জন্য। আলটিমেটলি ওনারাও ইলেকশনে আসবেন। ওনাদের একদিন এই 5টা নির্বাচনের পর বিএনপির আমাদের অনেক বন্ধুকে দেখছিলাম, অনেক কনফিডেন্স ওনাদেরকে গ্রো করেছে, হঠাৎ করে এখন ওই কনফিডেন্সটা নিচে চলে গেছে। আমি আর একটা কথা বলছি, আসলে কি আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি, আমি রাজনীতির মানুষ হিসেবে, একজন কর্মী হিসেবে, পলিটিক্সটা হবে আমার স্বচ্ছ, আমি সোজা দেখতে চাই রাজনীতিটাকে। আমি রাজনীতির আমি 1 মিনিট অঞ্জনদা, সেটা হলো আজকের এই আমরা যারা এই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে আজকের যে প্রক্রিয়াটাকে ঘোলা করছি, এখানে কে আসলে ফসলটা ভোগ করবে? আমি আগেই বলছি যে আলাল ভাই অনেক বিজ্ঞ রাজনীতিবিদ। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসদেরকে, যাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস সেন্টারে এখন প্রতিনিয়ত কেউ না কেউ যাচ্ছে, ধর্ণা দিচ্ছেন, হু ইজ ডক্টর ইউনূস? ডক্টর ইউনূসের রাজনীতি বাংলাদেশের কন্ট্রিবিউশনটা কি, তার কি অবদান দেশে? ধন্যবাদ। মইনুল হোসেনরা নতুন করে তথ্য দিচ্ছেন, যাদের এদেশের মানুষের সাথে কোনো জনসম্পৃক্ততা নাই। এই বিষয়গুলোকে আলাল ভাইদের মনে রাখতে হবে। আমি বিশ্বাস করি আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা যেটা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই পারবেন, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। নির্বাচন স্বাধীন। আপনার অনুজদের বক্তব্য শুনছিলাম এবং তারা, আমি খুব অল্প বলে ছেড়ে দিয়েছিলাম, তারা বিস্তারিত বলার চেষ্টা করেছে, এজন্য সবাই পাওয়ার উপযোগী। আওয়ামী লীগ তো প্রাচীনতম দল, আমি নিজেই স্বীকার করেছি, এবং আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হচ্ছেন আবুল মনসুর আহমেদ। এটা মনির তখন ছোট ছিল 73 সনে, ঠিকই আছে, ছোট থাকলে জিনিস দেখা হয় না ঠিকই, কিন্তু ইতিহাস তো সংরক্ষিত থাকে। আবুল মনসুর আহমেদ সাহেব তার বইতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, একজন অন্যতম প্রতিষ্ঠাতা হয়েও দুঃখ করে লিখেছেন 73-এর নির্বাচনের পরে যে বঙ্গবন্ধুর মতো পর্বত প্রমাণ ব্যক্তিত্বের অধিকারী এত বড় একজন বড় মাপের রাজনীতিবিদ এবং তার ব্যক্তিত্ব, রাজনৈতিক অভিজ্ঞতার কারণে এবং জনপ্রিয়তার কারণে বিরোধী দলের সামান্যতম কোনো কিছু করার সুযোগ তখন ছিল না। সেই প্রেক্ষিত জানা সত্ত্বেও প্রশাসনকে ব্যবহার করে তখন মেজর জলিলকে, রশিদ ইঞ্জিনিয়ারকে এবং ডক্টর আজহার উদ্দিন সাহেবকে, এরকম অনেককে পরাজিত করা হয়েছে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে। এটা আবুল মনসুর আহমেদ সাহেবের লেখা, এটা বিএনপি হিসেবে আমার বাবা বলে বক্তব্য না, 50 বছরে, হ্যাঁ উনি লিখে গেছেন। তো সেই ইতিহাসগুলো দেখলে পরে মনির ভালো করবে, কারণ তো তখন ছোট ছিল, না দেখাই স্বাভাবিক। তারপরে যে কথাগুলো এসেছে বারবার, যে মিলিটারি জান্তারা এসে এই দেশে অনেক কিছু করেছেন, আমি অস্বীকার করছি না, অনেক কিছু তারা খারাপ কাজ করেছেন, কিন্তু সবচেয়ে ভালো যে কাজগুলো করেছেন, যেটা বাংলাদেশের রাজনীতিতে মাইলফলক হিসেবে চিহ্নিত, সেটা হচ্ছে যে একদলীয় বাকশাল থেকে মাল্টিপার্টি সিস্টেমটা চালু করেছিলেন জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে, এবং প্রেস ফ্রিডম, জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স যেটা হরণ করা হয়েছিল বাকশালের মাধ্যমে, সেটাকে কিন্তু আবার ফেরত দেওয়া হয়েছে। শুধু তাই না, আজকের মাননীয় প্রধানমন্ত্রী যিনি, তখন তিনি বাকশালের সদস্য হওয়ার মতো বয়সও তার ছিল না এবং হনও নাই। যদি সে বাকশাল নামক দলটিই থাকতো, আজকে কিন্তু আওয়ামী লীগের এই বিকাশ কিংবা আজকের মাননীয় প্রধানমন্ত্রীর বিরোধী দলীয় নেত্রী কিংবা প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হয়তো নাও মিলতে পারত, পরিবেশ পরিস্থিতি তা বলে। তো সেই জায়গায় আওয়ামী লীগের মতো দলটি পুনরুজ্জীবিত হয়েছে জিয়াউর রহমান সাহেবের এই যে আওয়ামী লীগের কথা অনুযায়ী মিলিটারি জান্তার শাসনের আমলে, অর্থাৎ যাদের গণতন্ত্র হরণ করার কথা, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করার কথা, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করার কথা, তারা ইতিমধ্যে এর আগে গণতান্ত্রিক সরকার কর্তৃক হরণকৃত অধিকারগুলো ফেরত দিয়ে দিয়েছেন। বরং আমরা যদি বলি 75-এর 25শে জানুয়ারি পলিটিক্সের যে আয়রনি, রাজনীতির যে এবং গণতন্ত্রের যে আয়রনি, সেটা সবচেয়ে বড় মাপে সৃষ্টি হয়েছিল। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব প্রধানমন্ত্রী হয়ে জাতীয় সংসদে সেদিন ঢুকলেন, আবার মাত্র আধা ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি হয়ে বের হয়ে এলেন, তো এলেন আবার
পরবর্তী আরো কয়েক বছরের জন্য, যেটা যেন নির্বাচিত হয়েছে এভাবে ধরে বিল পাস করে, এবং প্রশাসন যন্ত্র, মন্ত্রী পরিষদ সবকিছুকে এক্সটেনশন করে দিয়ে আসলেন ওখানে। সেই জায়গাটা থেকে কিন্তু বহুদলীয় গণতন্ত্র এবং যে কথাগুলো আমি বলেছি সেগুলো ফেরত দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব, যাকে সামরিক আবরণের মধ্যে আজকে ফেলা হয়। এক, 2 নম্বর হচ্ছে একটি তথ্যগত বিভ্রান্তি আছে। জননেত্রী শেখ হাসিনার কথা ওনারা বলেছেন যে তিনি কেয়ারটেকার সরকারের দাবি প্রথম উত্থাপন করেছিলেন। কেয়ারটেকার সরকারের দাবিটি প্রথম, এটা ল্যাবরেটরিটা ছিল জামাত ইসলামের। জামাত ইসলামের ল্যাবরেটরিতে এটা বিভিন্ন কেমিস্ট্রির মাধ্যমে উৎপাদিত হয়েছে। এটাকে প্রথম ফোরকাস্ট করেছেন প্রফেসর গোলাম আজম সাহেব। তারপরে এটাকে মার্কেটিং করেছে আওয়ামী লীগ। সেটার নেতৃত্বে হয়তো আজকের জননেত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। এটা হচ্ছে ঐতিহাসিক সত্য। আর বিএনপির 15ই ফেব্রুয়ারির নির্বাচনটা ভালো ছিল না, আমি নিজেই স্বীকার করে গেছি। কিন্তু বিএনপির এই একটি একতরফাভাবে এরকম একটি দেখতে খারাপ কিন্তু যেটার ফলাফল ভালো, এরকম একটি কাজ করার কারণেই কিন্তু বাংলাদেশ, অর্থাৎ এই দক্ষিণ এশিয়ার মধ্যে ইতিহাসের বৃহত্তম বিরোধী দল হিসেবে তারা সেদিন নির্বাচিত হল 116টি আসন নিয়ে, যেটা আজ পর্যন্ত রেকর্ড। পাকিস্তান, ভারত কিংবা বাংলাদেশের ইতিহাসে আনুপাতিক হারে এত সংখ্যক বিরোধী দল কখনো আসেনি, অত বড় ধাক্কার পরেও, অত তীব্র আন্দোলনের পরেও। তো সে জায়গাটায় আমার কথা হচ্ছে যে বিএনপির, যেটা মনির সর্বশেষ বলেছে যে আন্দোলনের মাধ্যমে বিএনপির এখন উৎসাহ কমে গেছে, এই করেছে ওই করেছে, বাবুল এখানে মাঝখানে বলেছে যে 91 সেই যে সিটি কর্পোরেশনের নির্বাচনে শুধুমাত্র মির্জা আব্বাস এবং মীর নাসির পরাজিত হয়েছিল তাই নয়, আজকে বিজয়ী প্রার্থীরা পরাজিতদের বাড়িতে যাচ্ছে। এই যে অতি সম্প্রতি যে নির্বাচনগুলো হয়ে গেল, কিন্তু ওই সময় মির্জা আব্বাস পরাজিত হয়ে ফুল নিয়ে মিষ্টি নিয়ে আনিফ সাহেবের বাসায় গিয়েছেন। মীর নাসির পরাজিত হয়ে ফুল নিয়ে মিষ্টি নিয়ে বিজয়ী প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর বাসায় গিয়েছিলেন। তো উদাহরণ তো আমরা সৃষ্টি করেছি, যাদেরকে মানে ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল হিসেবে অনেক সময় বলা হয়, ওরা বলেনি অবশ্য, অনেক সময় বলা হয়। তো সেই জন্য আমি বলবো যে নেচার অফ মুভমেন্ট, যেটা নেচার অফ মুভমেন্টে বিএনপি আওয়ামী লীগের মতো পারে না। আওয়ামী লীগকে বিরোধী দলই বানায়, কারণ বন্দর বন্ধ করে দেয়া, অবরোধ করা, জ্বালাও পোড়াও, দিনের পর দিন ধ্বংসাত্মক কার্যকলাপ, এগুলো তাদের মাধ্যমেই সম্ভব। বিএনপি এটা পারে না এবং পারতে চায়ও না, যে কারণেই মুভমেন্টটাকে কিন্তু আমরা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভাঙচুর, আন্দোলন, অবরোধ, হরতাল ইত্যাদি থেকে দূরে সরে এসেছি। এজন্য মনে হচ্ছে যে বিএনপি বোধহয় ঝিমিয়ে পড়েছে, আমরা সংবিধানের মধ্যে থেকে যা খুশি তাই করবো, তারা কিছু করতে পারবে না। কিন্তু এটা করলে আসলে ওই যে আমি বললাম আবার, বর্ধিষ্ণু দল হিসাবে আওয়ামী লীগের আরেকটি বড় ভুল করা হবে 75-এর 25শে জানুয়ারির মতো। সে ভুল জায়গা থেকে সরে এসে আওয়ামী লীগ উদাহরণ সৃষ্টি করুক, এটাই আমি কামনা করি। ধন্যবাদ। ছোট্ট নিয়ম মাফিক বিরতির পরে যাবো বাহাদুর ভাই আপনার কাছে। দর্শক, ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর ফিরে আসবো আজকের পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে। বৃষ্টিতে সব শেষ, ঠিক তোর চুলের মতো। বর্ষার বাতাসে অতিরিক্ত ময়শ্চার থাকে, ফলাফল চুল পড়া, মলিনতা। সপ্তাহে অন্তত 3 দিন প্যারাশুট অ্যাডভান্সড হেয়ার অয়েল, যার নারিকেলের পুষ্টি অতিরিক্ত ময়শ্চার থেকে চুলকে বাঁচাবে ঢাল হিসেবে, আর বর্ষাতেও চুল থাকবে সুরক্ষিত। দুলে দুলে মজা নাও আরএফএল রকিং চেয়ার, ঘোড়ার মাথার ডিজাইন যুক্ত দোলনা চেয়ার, আরএফএল রকিং চেয়ার। প্রাণের আয়োজন প্রাণ ফ্লুটো কনসার্ট 30 অগস্ট শুক্রবার বিকেল 4টায় চট্টগ্রামের ফয়েজ লেকে। জমজমাট এই কনসার্টে পারফর্ম করবে এলআরবি, মিলা, লালো, সাস্টেইন এবং পাওয়ার ভয়েস তারকা মাসুম। প্রাণ ফ্লুটোর যে কোনো লেভেল দেখালেই 280 টাকা মূল্যের এন্ট্রি টিকিট পাবেন মাত্র 150 টাকায়। মাতুন প্রাণ ফ্লুটো কনসার্টে চট্টগ্রামের ফয়েজ লেকে। একদিন নিশ্চয়ই হবে মা। কোনো একদিন নয়, এখনই বাংলাদেশের শপিং ব্যবস্থা বদলে দিতে রংধনু গ্রুপ তৈরি করেছে আন্তর্জাতিক মানের শপিং কমপ্লেক্স মেহেদি মার্ট, ফুললি কমপ্লিটলি এয়ার কন্ডিশন। ইটস অল হ্যাপেনিং হিয়ার। আর এর সবই মেহেদি মার্ট। এই
ইস, বৃষ্টিতে সব শেষ। ঠিক তোর চুলের মতো বর্ষার বাতাসে অতিরিক্ত ময়েশ্চার থাকে, ফলাফল চুল পড়া, মলিনতা। সপ্তাহে অন্তত 3 দিন প্যারাশুট অ্যাডভান্সড হেয়ার অয়েল, যার নারিকেলের পুষ্টি অতিরিক্ত ময়েশ্চার থেকে চুলকে বাঁচাবে ঢাল হিসেবে। আর বর্ষাতেও চুল থাকবে সুরক্ষিত। একদিন নিশ্চয়ই হবে মা। কোনো একদিন নয়, এখনই বাংলাদেশের শপিং ব্যবস্থা বদলে দিতে রংধনু গ্রুপ তৈরি করেছে আন্তর্জাতিক মানের শপিং কমপ্লেক্স মেহেদি মার্ট। ফুললি কমপ্লিটলি এয়ার কন্ডিশন, ইটস অল হ্যাপেনিং হিয়ার। আর এর সবই মেহেদি মার্ট। Exclusive shopping mall. আই, তোমার হাতে ওটা কি? তুমি না বউলের কথা। তুমি আবার সেটা কি? হ্যাঁ, বোল বন্ধ। আরএফএল বোল, এটাই তো চেয়েছিলাম। বিভিন্ন ডিজাইনের আরএফএল বোল এতটাই স্মার্ট যে আপনার বোল বন্ধ করে দেবে। আরএফএল বোল, বলে বলে ভালোবাসা। অনন্যা আমাদের পৃথিবীতে জীবন আছে পানির কারণে। সেই পানিকে করেছি বিশুদ্ধ ও পানযোগ্য। জীবন পিওর ড্রিঙ্কিং ওয়াটার। জীবনই পানি, পানিই জীবন। দর্শক, ফিরে এলাম পূর্বাচল ডিজেন্টন সংবাদ সংলাপে। আমরা কথা বলছিলাম নির্বাচন নিয়ে। যা হওয়ার কথা তেমনি অনেকগুলো প্রসঙ্গ এসে গেছে। আলোচনার বিষয় যেটি আমি জনাব বাহাদুর ব্যাপারী আপনার কাছে যাবো, ভিন্ন মত আছে বলে দুটি রাজনৈতিক দল এবং বহুবাচনিক সমাজে বা গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকবে, মত পথের পার্থক্য থাকবে, দার্শনিক দূরত্ব থাকবে। তারপরেও একটি সবাই মিলে নির্বাচনের পথ, শেষ পর্যন্ত নির্বাচনের কথা সবাই বলছে, কিন্তু পন্থা নিয়ে যেটুকু দূরত্ব আছে, সেক্ষেত্রে যারা তরুণ রাজনীতিকরা আছেন আপনারা, তারা কিভাবে ভাবছেন এটিকে? বা এই যে ব্যবধান, গত শতকের ব্যবধান, এখান থেকে অতিক্রমের পথ কোনটি? নিশ্চয়ই কিছু জায়গা থাকবে, মেলার প্রশ্নই ওঠে না, তারপরেও এগোতে তো হবে সামনের দিকে। আমি তার আগে ওই গণমাধ্যমে প্রকাশিত 90% লোক কেয়ারটেকারের পক্ষে মতামত দিয়েছে, এই বিষয়টি আরেকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য আমি উপস্থাপন করতে চাই। সেখানে লেখা আছে 80% উপরে উভয় পক্ষের আলোচনার মধ্যে একটি সমঝোতায় যেতে চায়। চমৎকার। সেই রকম গণমাধ্যমের রিপোর্টটি আমরা না ব্যাখ্যা করে আমরা তত্ত্বাবধায়ক সরকার 90% চায়, এবং তাহলে ওই 80% কারা? ওই 80% তারাই যারা চায় দুই দলের একটি সমঝোতার মধ্যে সেই পথটি আজকে আপনাদের কাছে খুঁজতে চাই। আমাদের কাছে অভিজ্ঞতাগুলো কিন্তু খুব ভালো না। কোর্টের রায় আছে, কিন্তু 2001 সালের তত্ত্বাবধায়ক সরকারের কথা আপনাদের সবাই খেয়াল থাকার কথা। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যখন শপথ নিল, আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা 5 নম্বরে ফেরার আগেই শোনেন 14 জন সচিব নাই, ট্রান্সফার হয়েছে। 2007 সালের ইয়াজউদ্দিন সাহেবের যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের কি ফলাফল দিয়েছিল, তার পরের সময়টার কি ফলাফল এটি জাতি জানে। কিন্তু কোর্ট একটি মতামত দিয়েছে, আর এদিকে আমাদের কাছে অভিজ্ঞতা আছে, কিন্তু কোর্টের রায় মানে না। এবং এই কিনা জনগণ 80% লোক বলল যে আমরা দুই পক্ষের সমঝোতায় যেতে চাই, সেখানেও কিন্তু অগ্রগতির কোনো পথ নাই। কিন্তু এক সময় আমরা দেখছিলাম একটি ইতিবাচক দিক, সেই ইতিবাচক অবস্থানটাও নষ্ট হলো কখন? 3 তারিখে বিএনপি অফিসের সামনে এক সমাবেশে ম্যাডাম খালেদা জিয়া কি বললেন? 72 ঘন্টা সময়ের একটি আলটিমেটাম দিলাম। আর দেখলাম 5ই মে হেফাজত ঢাকা ঢুকে এমন নৈরাজ্য সৃষ্টি করলেন, এবং পাশাপাশি আরো লক্ষ্য করলাম যে 200 গরু নাকি রেডি করা হয়েছে তাদের সহযোগিতা করার জন্য।
সেই ন্যাক্কারজনক ঘটনায় ম্যাডাম নিজেই বললেন 2500 লোককে মেরে ফেলা হয়েছে, কিন্তু যেই অধিকারের বরাত দিয়ে আবার বলা হয়েছে সেই অধিকার সেদিন বলেছে 61 জন, কিন্তু আবার যখন জিজ্ঞেস করা হলো 61 জন, তখনও 72 ঘন্টার সময় ঢাকার আশেপাশের বিভিন্ন ঘটনায় ওই সময় ওই আন্দোলনে 61 জনের কথা বলে। এই সব ঘটনার পাশাপাশি আমরা বলতে চাই অবশ্যই এই দুই পার্টির শীর্ষ নেতাদের মধ্যে একটি কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ছিল, কখনো পারিবারিক কখনো ব্যক্তিগত সম্পর্ক ছিল। এই পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্ক কিভাবে নষ্ট হয়েছে আমরা যদি লক্ষ্য করি, আপনারা দেখবেন আমাদের নেত্রীর মেয়ে পুতুলের বিয়েতে ম্যাডাম খালেদা জিয়ার পরিবারের লোকজন এসেছিল, তারেকের বিয়ের দাওয়াত দিতে আমাদের নেত্রীর বাসায় গিয়েছিল, কিন্তু সেই পরিবেশটা কিভাবে নষ্ট হয়েছে। যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে কোন দলের নেত্রীর জন্মদিন হয়, সেটা জাতিকে, আপনি এটাও জানেন যে 15ই আগস্ট কিন্তু বাংলাদেশে কোথাও কোনো বিয়ের অনুষ্ঠান হয় না, একমাত্র অনুষ্ঠান জন্মদিন পালন হয় কিছু কিছু জায়গায়, আর বাকি জাতি কি করে, শোকে মুহ্যমান থাকে। 21শে আগস্টের ঘটনা আপনারা সবাই জানেন। 21শে আগস্টে আমাদের যে 32 জন মারা গিয়েছে তা না, আমাদের নেত্রীকে এবং আমার দলের সিনিয়র সকল নেতাকে মেরে ফেলার যে প্রক্রিয়া হয়েছিল সেটি ছিল 21শে আগস্টের গ্রেনেড হামলা। এবং শুধু 21শে আগস্ট আমাদের এই নেতা, আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে এই জাতিকে নেতৃত্ব শূন্য করার যে পথ, সেই পথ করা হয়েছিল। তারপর ও আমাদের নেত্রী দেশের কল্যাণ এবং মঙ্গলের জন্য আলোচনার পথ খোলা রাখতে চেয়েছিলেন, কিন্তু 5ই মের পর এই পরিস্থিতি আস্তে আস্তে কি দাঁড়ায় যে আলোচনার পথগুলো হয় না। এখনো বলে যে আলোচনার পথ, হ্যাঁ আলোচনার পথ খোলা থাকতে পারে, কিন্তু সংবিধানকে মেনেই এবং সেই পথেই যেতে হবে। কারণ আলাল ভাই বলেছেন যে হ্যাঁ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি মার্কেটাইজ করেছে, এবং আমরা এখনো মনে করি জননেত্রী শেখ হাসিনা এদেশের কল্যাণ মঙ্গলেই বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি নিয়ে এসেছেন, এবং এখনো যেই তত্ত্বাবধায়ক দলীয় সরকারের অধীনে নয়, নির্বাচন কমিশন যে নির্বাচন পরিচালনা করবে সেটি জাতি এবং বিএনপি এবং আওয়ামী লীগের সকলের জন্যই একটি কল্যাণকর মঙ্গলজনক হবে। আমরা আশা করি দুই দল আগামীতে বিএনপি সংসদে যাবে, সেই সংসদে তারাই প্রস্তাব দিতে পারবেন কোন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। শহীদুল ইসলাম বাবু। না, বাহাদুর ভাই বলেছে যে 80% মানুষ সমঝোতা চায়। আমি মনে করি 80% না, আরো বেশি মানুষ চায়, নিশ্চয়ই চায়, ঠিকই বলেছেন উনি। সমঝোতা চায় তার মানে এটা নয় যে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন তারা চায়, একটা গ্রহণযোগ্য নির্বাচন তারা চায়, ক্রেডিবল নির্বাচন তারা চায়, দেশের মানুষ চায় এবং বিদেশের মানুষও চায়। আমাদের যারা প্রবাসী তারাও উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে নিশ্চয়ই। আর সামরিক সরকারের কথা বলা হয়েছে যে সামরিক সরকার, দেখেন ইতিহাস যেটা আছে বারবার 1981 সালে যখন বয়োবৃদ্ধ রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারের কাছ থেকে ক্ষমতা নিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, এই আওয়ামী লীগের নেত্রী কিন্তু বললেন আই এম নট আনহ্যাপি। তারপরে এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার, তাদের আন্দোলনের ফসল, এটা বারবার তারা বলেছে, এবং মাননীয় নেত্রী ওনাদের এয়ারপোর্টে যাওয়ার সময় বলেন তাদের সকল কাজের বৈধতা আমরা দেব, এবং দিয়েছেন। আজ পর্যন্ত তাদের একটি লোকের টিকিটও তারা স্পর্শ করেনি, করবার চেষ্টাও করেনি। যদিও বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে বিষ প্রয়োগে হত্যারও চেষ্টা করা হয়েছিল, অথচ এই যারা অপকর্ম করলো এবং অনিলেবনের যারা মূল হোতা, তাদের বিচারের কোনো ব্যবস্থায় তারা গ্রহণ করলো না। আর কোর্টের ভার্ডিক্টের একটি বিষয় বলল বাহাদুর ভাই, কোর্টের কি ভার্ডিক্ট? কোর্ট কি বললো যে আর কেয়ারটেকার সরকারের অধীনে কোনো নির্বাচনই করা যাবে না? তারা তো অপশন রেখেই দিল। কোর্টের একটা সংক্ষিপ্ত রায় হলো, জাজমেন্ট আসলো, 1 মাসের মধ্যে তাড়াহুড়ো করে সেই রায়ের আলোকে তো নাই, সেটাকে স্কিপ করে, রায়ের যে মূল স্পিড সেটাকে স্কিপ করে পার্লামেন্টে তারা 5 মিনিটের মধ্যে আইন তৈরি করলো যে কেয়ারটেকার সরকারের বিধান বাতিল। আজকে এই আমার ভাই মনির বলল যে 80% লোক চায় না। 80% লোক যে চায় না, ঠিক আছে, আপনারা সেটা বলছেন, কোন আলোকে বলছেন? আপনি এদেশের রাজনৈতিক দলগুলোর কথা শুনছেন না? আপনার পার্টনার হোসেন মোহাম্মদ এরশাদ তিনি বলছেন যে এই সরকারের অধীনে নির্বাচন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এখানকার দাতারা এখন উদ্বিগ্ন, কূটনীতিকরা উদ্বিগ্ন, সুশীল সমাজের নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসের কথা আপনাদের ভালো লাগছে না, রাজনৈতিক দল বিএনপির কথা আপনার ভালো লাগছে না, তাহলে কি শুধু আওয়ামী লীগ যেটা বলবে সেটাই হবে এদেশে? আর আরেকটি জিনিস যেটা বললো, যে এটা খুব ভালো কথা বলেছে বাহাদুর ভাই, যে ম্যাডাম মাননীয় প্রধানমন্ত্রী মেয়ের বিয়েতে গিয়েছিলেন, আমরা সেই রাজনৈতিক আচরণ বা আবহ বা সংস্কৃতি আমরা আশা করি। শুধু তাই না, তারেক রহমানের বিয়ের দাওয়াত দিতেও মাননীয় বিরোধী দলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী বাড়িতে গিয়েছিলেন। তারপরে তারেক রহমান নিজে
সজীব ওয়াজেদ জয় যখন দেশে আসলো রাজনীতির জন্য এয়ারপোর্টে তাকে ফুল পাঠিয়েছিলেন, আপনার মনে থাকবার কথা। গোপালগঞ্জে বিএনপির প্রতিনিধি সম্মেলন আমরা গিয়েছিলাম 2003 সালে, সেখানে তারেক রহমান কাউকে না জানিয়ে সরাসরি টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। 21 আগস্টের গ্রেনেড হামলা। কিসের 21 আগস্টের গ্রেনেড হামলা? আপনি ভুল তথ্য দিচ্ছেন তো বাহাদুর ভাই, আপনি ভুল তথ্য দিবেন কেন? আপনি বড় ভাই, 21 আগস্টের গ্রেনেড হামলার দিন কেন? গোপালগঞ্জে বিএনপির প্রতিনিধি সমাজ যেটি হয়েছিল, যেদিন হয়েছিল সেদিন তারেক রহমান নিজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছিলেন, আর তার প্রতিদানে আপনারা কি করেছেন? রাতের বেলায় আপনারা জিয়া রহমানের মাজারটাকে আপনারা তুলে নিয়ে চলে গেলেন, বেগম খালেদা জিয়াকে আপনারা বাড়ি ছাড়া করে দিলেন। এটাই কি রাজনৈতিক সংস্কৃতি, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি বা আবহ? আপনার রাজনৈতিক সংস্কৃতি বা আবহ সুস্থ একদিক থেকে আসলে হয় না, উভয় দিক থেকে আসতে হয়। অতএব আমরা আসেন এইসব কোর্টের ধোয়া না তুলে, সংবিধানের ধোয়া না তুলে, এদেশের মানুষের যে আশঙ্কা, মানুষের মধ্যে যে উদ্বেগ, যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠার পরিসমাপ্তির জন্য আসেন না একটা সুষ্ঠু সুন্দর ক্রেডিবল নির্বাচন করি। সেই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হবে না, এটা আপনারা কেন ভাবতেছেন? আপনারা কেন ভয় পাচ্ছেন? ধন্যবাদ। মনির। ধন্যবাদ। আমি আসলে আলাল ভাই দুই একটা বিষয় একটু টাচ করে যাব। আলাল ভাই যেমন 73 নির্বাচনের কথা বলছেন, আসলে আমি চেষ্টা করি আলাল ভাই পড়াশোনা করার। 73-তে আমি বলছি, আমি যেহেতু বিষয়টা নিজের সচ্চক্ষে দেখিনি, আমি মেচুর ছিলাম না, সে কারণে আমি 73 নির্বাচনের কথা বলিনি। আমি যে পড়াশোনা করিনি তা না, তৎকালীন সময় প্রেক্ষাপটে এরকমের কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না যারা এরকমের প্রোটেস্ট করতে পারবেন, এটা হলো বাস্তবতা। কিন্তু সেই রকমের বিরোধী দল তৈরি হয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে তার রাজনৈতিক সমালোচনা করত, তাকে তো হত্যাই করে ফেলছেন আপনারা, সেই সুযোগটা আপনাদের নেই। আর একটা কথা বলছেন বাকশালের কথা, বাকশাল ছিল বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি। আপনারা বারবার বিনয়ের সাথে আমি বলছি, বাকশাল ছিল একটা কর্মসূচি। যে কোনো দেশে, সদ্য স্বাধীন দেশে, যে কোনো সময়, যে কোনো সিচুয়েশন, ওই দেশটা তৈরি করার জন্য, ওই দেশটা বিনির্মাণের ক্ষেত্রে, তখন পাকিস্তানি আমাদের এই দেশটাকে ধ্বংসলীলাযজ্ঞ চালিয়ে গেছে, সেটাকে পুনর্নির্মাণ করার জন্য, বিনির্মাণের ক্ষেত্রে বঙ্গবন্ধু যদি কোনো রকমের কোনো পদ্ধতি অবলম্বন করে থাকে, সেটাকে তো আপনি আমাকে সেই বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব কর্মসূচি এক্সিকিউট করার মতো সুযোগই দেন নাই। তার আগে আমি যদি বলি, আমি তো আসলে আলাল ভাই কথায় যেতে চাচ্ছিলাম না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফ্যাক্টস এন্ড ডকুমেন্টস আমি পেয়েছি। সেদিন বঙ্গবন্ধুর কিলিং এর পর কর্নেল ফারুক রশিদ মেজর ডালিমকে সহসেকে অভিবাদন জানিয়েছিল। আমি ওই লাইনে যেতে চাই না, আপনাকে অনার করেই কথা বললাম। আর বললেন এই যে বঙ্গবন্ধু মানে বললেন যে জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে বাকশালরে আওয়ামী লীগ দিয়ে দিয়েছে। আমি তো আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠন, এটা তো বলে না যে আওয়ামী লীগে চলে আসতে পারবে না। আওয়ামী লীগ এলো 49-এর 23শে জুন যে সংগঠনটার জন্ম, এসব একটা ছিল কর্মসূচি, এটা কোনো রাজনৈতিক দল ছিল না, একটা প্ল্যাটফর্ম ছিল। আর যে কোনো দেশে, আমি চায়নায় গেছি 79-এর পর, ওর দেশের কিচ্যুত সাধনের জন্য কি কি করছে, কি কি করে নাই, ওর দেশটা কোথায় গেছে, সেই জিনিসগুলো ভাবতে হবে। বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি যদি দেশে এক্সিকিউট হতো, এই দেশটা কোথায় যেত সেটা আপনারা নিঃসন্দেহে ভালো করে জানেন। আমি বিশ্বাস করি এই দেশটা সিঙ্গাপুর, মালয়েশিয়া হতে পারত। এবং আর সেকেন্ড থিং, মানে এই যে কিছু বিষয় বললেন যে 15ই আগস্টের ব্যাপারে, আমি আসলে একটা বিষয় আপনাদের কাছে খুব বিনয়ের সাথে বলি। আলাল ভাই, আমরা রাজনীতির জায়গায় রাজনীতি করতে চাই, বাট আমি একটা জিনিস আমার কাছে খুব বিনয়ের সাথে, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার পিতার হত্যাকারী, আমার নেত্রীকে যারা সমূলে বিনষ্ট করতে চাইছে গণতান্ত্রিক বিশ্বে, তাবৎ দুনিয়ায়, এই গ্লোবাল ব্রিজে 2004 সালের 21শে আগস্টে গ্রেনেড হামলা শেখ হাসিনা সহ তার গোটা সিনিয়র নেতৃবৃন্দকে আপনারা মেরে ফেলতে চাইছেন। তারপরও সমঝোতা, সেই সমঝোতাটা আমি বলি না আদর্শিক সমঝোতা হওয়া দরকার। এদেশে নির্বাচন কেমন হবে, দেশটা ইস্যুভিত্তিক সমঝোতা হতে পারে, কিন্তু আপনি আমার চেতনাকে আঘাত করেছেন, আমার পিতাকে হত্যা করেছেন। আমি বিলিভ করি 21 আগস্টে গ্রেনেড হামলা করেছিলেন, এটা তো আমার চোখে দেখা। 75-15 আগস্ট নিলে আমার 4 বছরের বয়স, কিন্তু 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা আমি তো নিজে সেখানে উপস্থিত ছিলাম, কোন একটা সভ্য দেশে। আপনারা বলেন তো আলাল ভাই, আজকের শেখ হাসিনার এই গত 5 বছরে এই রকমের কোন নির্মম ঘটনা ঘটছে কিনা? খালেদা জিয়া, বেগম জিয়ার কোন সমাবেশে এই রকমের উড়িয়ে দেওয়ার গ্রেনেড হামলা করেছেন? আসলে পজিটিভ রাজনীতি করতে হলে আমরা পজিটিভ ধারায় আছি, আপনারা সেই পজিটিভ ধারাটা গ্রহণ করেন। সেই এক সেকেন্ড দাদা, পজিটিভ ধারাটা কি? সেই পজিটিভ ধারাটা হলো, আপনি একদিকে বলবেন আমি আমার নেত্রী শেখ হাসিনা স্পষ্টতই 2008 সালে নির্বাচনে বলেছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব। আসেন সেই যুদ্ধাপরাধীদের বিচার আপনি কোন সময় প্রকাশ্য দিবলকে সাংবাদিক সময় কোন সময় সাংবাদিক যখন প্রশ্ন করে আপনার যুদ্ধাপরাধীদের বিচার চায় কিনা, সেই প্রশ্নটা আপনারা অ্যাভয়েড করে চলে যান, সেখানে আপনাদের স্ট্যান্ড ক্লিয়ার না। 5ই মে বেগম জিয়া সরাসরি তাদের পক্ষে, হেফাজতের পক্ষে
থাকতে বলছেন, তার নেতাকর্মীদের মাঠে নামতে বলছেন। আপনার সাথে আমার কিভাবে সমঝোতা হবে? আপনারা একদিকে বলবেন মুক্তিযোদ্ধার দল, আর একদিকে এই সমস্ত দেশটাকে, আজকে আমার দেশের 30 লক্ষ নারী শ্রমিকের কারণে আমার কোটি কোটি টাকা রেমিটেন্স আসছে, সেই জায়গাটাকে আমাদেরকে বুঝতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, যেটা বাহাদুর ভাই হয়তোবা অত স্ট্রংলি বলেন, আমি একটা জিনিস বলি, যেটা ওই বাবুর ভাই বলছেন যে তারেক জিয়ার বিয়ের দাওয়াত দিয়ে গেছেন, জয় পলিটিক্সে আসছেন, তাকে চিঠি দিয়েছেন, তখন আমি সুদে সদনে ছিলাম, হ্যাঁ, ফুল মিষ্টি পাঠাইছে, আমি সবকিছুই রিসিভ করলাম, গ্রহণ করলাম। আমার কথাটা হলো যে আমি একটা জায়গায় কখনো, আমি আমার মৌলিক চেতনার জায়গায়, মৌলিক জায়গায়, আমার বেসিক ফাউন্ডেশনের সাথে আমি কারোর সাথে আত্মসমর্পণ করবো না। সেই মৌলিক জায়গাটা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং তারই ধারাবাহিকতায় 15 আগস্ট যেখানে ঘটিয়েছে, সেখানে কেউ যদি কেক কেটে আনন্দ উল্লাস করে। আরো একদিন, গত কয়েকদিন আগে অঞ্জনদার এক টকশোতে এক গেস্ট সেখানে বলেছিল, এই ওনার একজন প্রবাসী যে বলছিল যে তার মানে কি কোনো ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে না, তার কি জন্মদিন পালন করবে না। ওনার তাদের জানাতে চাচ্ছি, একটা দেশের সংগঠন, একটা বৃহৎ সংগঠনের নেত্রী এবং বাংলাদেশের 2 বার, আলাল বাইরে হয়তো বা সাংবিধানিক বলে থাকে 3 বার দেশের যে প্রধানমন্ত্রী ছিলেন, সে 91 সালে প্রাইম মিনিস্টার হওয়ার পরে 92 সাল থেকে সেখানে 15ই আগস্ট জাতীয় শোক দিবসের দিন কেক কাটবেন, এবং কেকের পরিমাণ আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা সমঝোতার দিকে যেতে যাচ্ছিলাম। আলাল ভাই, অনুজরা না, আমার সমস্যা হয়ে গেছে। আমি এটাই বললাম যে আজকে বসে আমার কিছু সমস্যা হয়েছে। কারণ হচ্ছে যে আমরা যে জায়গাটায় ছিলাম সেখান থেকে এখন কেকে এসে ঠেকেছি। এই কেক পর্যন্ত আসতে আমি আগ্রহী ছিলাম না। তবে আমি এর সঙ্গে দু একটি কথা যোগ করতে চাই। সেটা হচ্ছে যে বাকশাল হয়েছিল বা আওয়ামী লীগ হতে পারবে না এমন কথা আমি বলি না। আমি বলেছি তো আওয়ামী লীগের পুনর্জন্মটা হয়েছে জিয়াউর রহমান সাহেবের ওই সময় অর্ডিন্যান্সের মাধ্যমে পারমিশন চেয়ে বেগম খালেদা চৌধুরী এবং ডক্টর কামাল হোসেন সাহেব প্রেয়ার করেছিলেন আওয়ামী লীগ নামক দলটি পুনরুজ্জীবিত করার জন্য। সেটার পারমিশনটা জিয়াউর রহমান সাহেবের হাতে দেওয়া হয়েছে। এই কথাটুকু আমি বলতে চেয়েছি। আরেকটা হচ্ছে যে বাবুল যে তথ্য দিয়েছে সেই তথ্যের সাথে আরো সংযুক্ত হবে যে 1995 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন, প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে বেগম খালেদা জিয়া এখনো জাতীয় সংসদে কিংবা নির্বাচনকালীন সময় জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন, সে ভাষণগুলোতে নিজের দলের প্রতিষ্ঠাতা এবং নিজের নামের স্বামীর নামের আগে বঙ্গবন্ধুর নামটি শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেন। এটা হচ্ছে প্রেজেন্টেশন, এটা হচ্ছে পরমত সহিষ্ণুতা এবং অন্যকে সম্মান জানানোর একটা উদাহরণ। তো সেই জায়গাটায় যে কথাটা দিয়ে শুরু হয়েছিল যে 90% কিংবা 80%, এই 90% 80%-এর বিতর্কের মধ্যে আমি যেতে চাই না। বিষয়টা হচ্ছে যে আলোচনার মাধ্যমে সমাধান করা। বিদলীয় একটি পার্লামেন্টারি ফর্ম পৃথিবীর উন্নত দেশগুলোতে ইতিমধ্যে এস্টাবলিশ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার ডেমোক্রেট এবং রিপাবলিক, আপনার ইউকেতে, গ্রেট ব্রিটেনে আপনার লেবার পার্টি, কনজারভেটিভ, ভারতে কংগ্রেস এবং কংগ্রেস বিরোধী কি বলে আপনার বিজেপির সঙ্গে সম্পৃক্ত জোট, যারা এক এক সময় এক এক নাম ধারণ করে তারা। তো আমাদের ওখানে একটা ডুয়াল পার্টি সিস্টেম দাঁড়িয়ে গেছে। এখানে বিএনপিকে ইচ্ছা করলে ইলাপস করে দেওয়া যাবে না। আর বিএনপিও যদি মনে করে যে 21 আগস্টের গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করা হয়েছে, এরকম নোংরা মানসিকতা যদি বিএনপির কোন সমর্থক এটা লালন করে, সেও আহাম্মকের স্বর্গে আছে। তবে মুনির যেভাবে বলেছে যে আপনারা করেছেন, এতে মনে হচ্ছে যেন বেগম খালেদা জিয়া বা আমরা নিজেরা নেমে ওই গ্রেনেড মেরেছি আর কি। বিষয়টা তো ওইভাবে না। আমাদের ওই সময় প্রশাসনিক দুর্বলতার কারণেই এ ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, যেটা অবশ্যই নিন্দনীয় এবং কঠোর বিচার হওয়া উচিত, সবকিছু হওয়া উচিত। কিন্তু আমাদের ওই সময় দুর্বলতাটা ছিল, এবং দুর্বলতাটা ছিল যে তার ফলাফলটা তো আমরা আবার 2008-এর নির্বাচনে পেয়েছিও। সুতরাং সেই খারাপ উদাহরণগুলো আপনারা কেন অনুসরণ করবেন? আমাদেরকে তো মানুষ সেটার প্রতিফল দিয়েছে। একই প্রতিফল প্রাপ্তির জন্য আপনারা আগ্রহী হয়ে থাকবেন ওই যে প্রাচীনতম রাজনৈতিক দল হয়েও, আমরা কামনা করি না। একই বৃত্তে কেন ঘুরবেন? আর 2001-এর উদাহরণ দিয়েছেন বাবুল সাহেব, 2007-এর কথাটা অনেকটা বলে গেছে বাবুল। 2001-এ 14 জন সচিব। এখন তো প্রশাসনকে এমন ভাবে সাজানো হয়েছে, আজকেও গতকালকেও দৈনিক কালের কণ্ঠ এবং দৈনিক ইত্তেফাক 2টি পত্রিকার লিড নিউজ করা হয়েছে প্রশাসনের স্তর বিন্যাস সম্পর্কে, এবং সেখানে ওএসডি সংখ্যা এবং ন্যায্যতার প্রাপ্তিতে পদোন্নতি পেতে পারে এরকম 3000 জনকে এখন পর্যন্ত বঞ্চিত করা হয়েছে। পুলিশ প্রশাসনের মধ্যে সমস্ত রেকর্ড ভঙ্গ করে জনপ্রশাসন সংক্রান্ত যে পদোন্নতি কমিটি, সেই সচিবদের সঙ্গে আলাপ না করে মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের ক্ষমতা বলে সাব ইন্সপেক্টরদেরকে ফার্স্ট গ্রেড দিয়েছেন।
পুলিশের মধ্যে 2 জন অ্যাডিশনাল আইজি কে এ গ্রেড দিয়ে সচিবের মর্যাদা দিয়েছেন। আইজি সাহেব তো আগে থেকেই সচিবের মর্যাদা ছিলেন। 9 জনকে সিনিয়র সচিব করেছেন। এইভাবে সর্বস্তরে যেটা করেছে, এখন হয়েছে কি প্রশাসন ক্যাডারের অন্যরা ঝাঁপিয়ে পড়েছে প্রমোশনের জন্য। আর্মিতে এটা রিফ্লেক্ট করেছে, জেসিও থেকে শুরু করে সার্জেন্ট থেকে শুরু করে তাদেরকে আপগ্রেড করতে বাধ্য হয়েছে। এমনকি এসিল্যান্ড যারা, তারাও এখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। সচিবালয়ে 3য় 4র্থ শ্রেণী 2য় শ্রেণীর কর্মকর্তারা, তারাও এখন প্রমোশন চাচ্ছে, আপনারা জানেন। তো এই যে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাকে এলোমেলো করে দেওয়া হলো, এখনো আবার নতুন করে প্রমোশন দেবে, সেটা আমরা দেখলাম। সেইটাই যদি কোনো নির্দলীয় দলের সরকার এসে ওইটা একটু নাড়াচাড়া করে নিরপেক্ষ নির্বাচনের জন্য, সেটা কি খুব বড় মাপের কোনো অন্যায়? এটা তো করতেই পারে, সবামূলই হয়েছে। শুধু 2001-এর উদাহরণ দিয়ে তো লাভ নেই। আর যেটা বলা হচ্ছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নিন্দা এবং সেটার বিচার, ব্যক্তিগতভাবে আমি মনে প্রাণে চাই, অনেকেই সেটাই চান। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, জেনারেল শফিউল্লাহকে তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সাক্ষীও করা হয় নাই, আসামিও করা হয় নাই। এসটি ইমাম, যিনি খন্দকার মোস্তাকের মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান পরিচালনা করলেন, তাকে আজ পর্যন্ত প্রধানমন্ত্রীর বিশ্বস্ততম উপদেষ্টাদের মধ্যে একজনকে রাখা হয়েছে। তো এখানে কিছু লোক বন্ধু হবে আর কিছু লোক শত্রু হবে, এই পলিসিটা তো বিশ্বাসযোগ্যতা অনেকটা নষ্ট করেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের ব্যাপার এবং যাদেরকে দায়ী করা হয় সেই বিষয়টা সম্পর্কেও। তা আমি সেই জন্য বলতে চাই যে এই 15ই আগস্টে কেউ জন্ম নেবে না বা কিছু বলবে না, ঠিক আছে, এটা ঠিকই আছে, কিন্তু 15ই আগস্টে কখনোই বেগম খালেদা দিয়ে কিন্তু কেক কাটেন না, কখনোই কাটেন না। তার অনুসারীরা কাটেন, তাদের দলের লোক যারা তারা কাটেন বিভিন্ন ফোরামে। না, সেটাই হোক, কারো জন্মবৃত্তান্ত নিয়ে এতটা গভীরে যাওয়ার সমস্যার মধ্যে আমরা এখন আছি আমার মনে হয় না। এটা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে বা বঙ্গবন্ধুর ওই দিনে আনন্দ ফুর্তি করার সঙ্গে যে দ্বিমত রয়েছে আমাদের, সেটা ঠিকই, আমারও দ্বিমত রয়েছে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে ওদিন তো কেউ কেউ জন্ম নিয়েছেন, ওদিন তো হসপিটালগুলো বন্ধ ছিল না, মাতৃগর্ভ তো বন্ধ ছিল না, সেই বাস্তবতাটাকে মেনে নিতে হবে। কিন্তু ওইটাকে নিয়ে খুব বেশি মাত্রায় আলোচনা করলে কিন্তু বঙ্গবন্ধুকে একটা দলীয় আবরণের মধ্যে আবদ্ধ করার একটা পরিকল্পনা বলে মনে হয়। সে তো তা না, সে তো ন্যাশনাল অ্যাসেট, সে তো জাতীয় নেতা, আমরা তো তাকে সম্মান করি, এখনো বলি তাকে সম্মান করি। জাতীয় নেতা বলি না, ডেফিনেটলি এখনো জাতীয় নেতা বলি। আমি তো না, ফাদার অব দি নেশন, সে যেটা হয়েছে এটা 75 সংশোধনীতে হয়েছে। মহাত্মা গান্ধী কিন্তু ভারতের সংবিধানে ফাদার অব দি নেশন না। জর্জ ওয়াশিংটন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধানে বা কোথাও লিখিত দলিলে ফাদার অব দি নেশন না, তারা সেটা সর্বসম্মতভাবে মেনে নিয়েছেন। কিন্তু আপনারা বঙ্গবন্ধুকে এমন দলীয় বৃত্তের মধ্যে আবদ্ধ করেছেন যে কারণে বিতর্কটা সৃষ্টি হয়েছে। ধন্যবাদ আলাল ভাই, আমরা একদম শেষের দিকে, এটা ঠিক হয়নি। আমি 4 জন অতিথির কাছে অনুরোধ করবো, আমরা যে বিষয় নিয়ে শুরু করেছিলাম, নির্বাচন নিয়মের অনুসারে হয়তো আমাদের ক্যানভাসটি বড় হয়েছে, আমরা পজিটিভ কথা শুনতে চাই শেষে। বাহাদুর ভাই 1 মিনিট। আলাল ভাই, আমরা এগোচ্ছি, অবশ্যই এগোচ্ছি। যেদিন আমরা কথা বলছি সেদিনও বাংলাদেশের রিজার্ভ হলো প্রায় $16 বিলিয়ন, এবং বাংলাদেশ যখন আমরা কথা বলছি সেই মুহূর্তে আমরা কখনো কল্পনা করিনি বাংলাদেশ বিদ্যুতে এত দূর এগিয়ে যাবে এবং পার ক্যাপিটা ইনকাম এত দূর যাবে $1000 কাছাকাছি। আমরা চিন্তা করতে পারি নাই বাংলাদেশের মতো একটি রাষ্ট্র, যেটি জাতিসংঘ মনে করে যে এই রাষ্ট্রটি এখন আর উন্নয়নশীল না, উন্নত রাষ্ট্র হিসাবে রূপান্তরিত হয়েছে। আমরা এই সময় বসে আছি যখন বাংলাদেশের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয় যে এই দেশের সারের দাম কমিয়ে, যখন সারা পৃথিবীতে দ্রব্যের দাম বাড়ে তখন সারের দাম 20 টাকার থেকে কমে 16 টাকা হয়। এইরকম একটি অবস্থায় আমরা বলতে চাই আমরা এগিয়ে যাচ্ছি। 2013 সাল এই আলাপ প্রসঙ্গে আমরা 73 সালের ঘটনা নিয়ে এসে যে এখন দলীয় সরকার নয়, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে পারবে না, এইরকম একটি আস্থা আমরা চিন্তা করতে পারি না। আমরা মনে করি অবশ্যই বিএনপি সবার আগে এই নির্বাচন কমিশনের অধীনেই 25শে অক্টোবরের পর নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিবে, এবং ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি 200 আসনে তাদের প্রার্থীদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা নির্বাচনের প্রস্তুতি নাও। তা আমরা আজকের পত্রিকায় গণমাধ্যমে দেখলাম, এক সময় 2 বছর আগে 2 মাস আগে আওয়ামী লীগের ফেস্টুন ছিল, এখন বিএনপির ফেস্টুন দিয়ে ভরা। এর অর্থ কি দাঁড়ায়? জাতি কি এইরকম দখলবাজদের মধ্যে পড়ে যাবে নাকি?
আমরা আশা করি কোনো দখলবাজ নাই, একটি উন্নয়নশীল দেশ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসাবে। মনির বলেছিল এই বাংলাদেশ সিঙ্গাপুর এবং মালয়েশিয়া হতো। আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন আমার সাথে মালয়েশিয়ার এক ছাত্র পড়তো, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন সেখানে অনেক বিদেশি ছাত্র ছিল। এই দেশ পিছিয়ে গিয়েছে সামরিক সরকারের আদলে। সরকার গঠন আমরা বলি, লাঠিয়াল অথবা পাহারাদাররা যখন বাড়ির মালিকের দায়িত্ব পালন করে তখন সে দেশ উন্নত হতে পারে না। এই দেশ, ধন্যবাদ, শেষ করতে হবে। আমি এই দেশ লক্ষ্মী দুর্গা সরস্বতীদের দেশ। যখন শেখ হাসিনা খালেদা জিয়া এই দেশের নেতৃত্ব নিয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, তখনই এই দেশের রাজনৈতিক কালচার উন্নত হচ্ছে। আপনার না, আমরা তো আশাবাদী বটেই, যেটা বললো বাহাদুর ভাই। আর মনির দু একটা কথা বলেছে, আলাল ভাইও বলেছে, আমি আলাল ভাইয়ের সাথে একটু শুধু সংযোগ করব বিনয়ের সাথে। যে দেখেন, এই যে 15ই আগস্ট হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ড, নিশ্চয়ই এটা নৃশংস এবং নির্মম হত্যাকাণ্ড, কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে যারা ওই ট্যাঙ্কির উপরে ওটা লাফালাফি করলো, গণবাহিনী তৈরি করলো, যারা শেখ মুজিব বঙ্গবন্ধুর চামড়া দিয়ে জুতা বানাইতে চলো, দুর্ভাগ্যজনক হলো, ইতিহাসের নির্মম সত্য হলো, তারাই আজকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেত্রীকে পরিচালনা করছে। আর 21শে আগস্টের হামলা নিয়ে অনেক কথা এসেছে। এই হামলাকে আমরা নিন্দনীয় এবং দুঃখজনক। এই হামলার বিচার এই 7 বছরে কেন হলো না? আমরা তো ক্ষমতা ছেড়েছি আরো 7 বছর আগে, বিএনপি তো আরো 7 বছর আগে ক্ষমতা ছেড়েছে, কেন এই নির্মম হত্যাকাণ্ডের সত্যিকারের বিচার হলো না? ওই যে বঙ্কিমচন্দ্র বহু বছর আগে একটি কথা বলেছিলেন, লিখেছিলেন যে বাঙালির বাহুতে যদি একটু ফোড়া হয় সেটা চিকিৎসা করবার কোনো দরকার হয় না, কারণ ওইটা দেখায় ভিক্ষাও পাওয়া যায়, আবার চুলকাইলে একটু মজাও পাওয়া যায়। আসলে ধন্যবাদ। সেই বঙ্কিমচন্দ্রের বাঙালির যেটা, সেটা আওয়ামী লীগের মধ্যে যদি সংগ্রহ, তাহলে তারা এই বিচার না করে এটাকে বাজিয়ে বাজিয়ে এই ভোট বাণিজ্য করা, রাজনীতি করা, বিচার চলমান আছে, নিশ্চয়ই শেষ হবে আশা করি। মনির, 1 মিনিট। আমি